ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আজও ফিরে আবারও পর্ব 59-এর প্রথম অংশ। সুরভি আক্তার। আদ্রির এমন লজ্জাহীন কথায় শিশির অস্থিরতায় চোখ নুয়ে ফেলে। পরক্ষণে চিবুক নামায় গলায়। লাজে আরও বেশি রক্তিম হয়ে ওঠে নাজুক শ্যামলা মুখখানি। ঠোঁটের কোণে ভিড় জমায় অপ্রস্তুত উৎকণ্ঠিত হাসি। প্রফেসর লোকটা ওর এমন নাকাল অবস্থা খুব কাছ থেকে খুঁটিয়ে লক্ষ্য করে। কপালের কাছে কপাল ঠেকিয়ে ফিসফিস করে, কবে আদর শিখবে বেয়াদব? স্বামীকে কষ্ট দিতে নেই, জানো না? কোথায় পাবে এমন স্বামী যে এতটা ধৈর্যশীল হবে তোমার সম্মতির অপেক্ষায়? ক্লান্ত হয়ে যাচ্ছি যে বড্ড। কবে ঘটবে এই ক্লান্তির অবসান? কবে বাসবে ভালো? অধৈর্যতা কণ্ঠে। শিশিরের কান গরম হয়ে আসে, ঘাম গড়ায় শির দাঁড়াবে। ছিপছিপে নারী তনু কাঁপে। আজের ও অভিন্ন অবস্থা। কপালের ধারে জমেছে বিন্দু বিন্দু ঘাম। শিরা উপশিরাগুলো ফেঁপে উঠছে অবাধ্য নিয়ন্ত্রণে। ঢোক গেলে শিশির ধীরে চোখ তুলে বলে নিভে যাওয়া স্বরে, খুব শীঘ্রই। চট করে চোখ খুলল আদ্র। আবছা বুঝেছে। ফট করে প্রশ্ন ছুড়ল ছোট্ট। শিশির মুখ নামিয়ে লাজুক হাসল। কিছু না, শাড়ি ঠিক করতে হবে। সরুন। ঠিক করে কি হবে? আমার তো এলোমেলো করতে ইচ্ছা করছে আরও বেশি। আদ্রের ঠোঁটে চাপা স্বর। শিশির চোখ তুলে তাকালো। অষ্টপুট দাঁত বসিয়ে হাসছে লোকটা। তার বুকে ধাক্কা দিয়ে আওড়ালো শ্যামলিনী। অসভ্য। একটু অসভ্যই না হয় হলাম, ক্ষতি কি? বউ তো। তোমার কাছে অসভ্যতা করাটা হলফ করে অর্জন করছি মিসেস আদ্রিয়ান। জায়েজ আছে এটা, না জায়েজ নয়। এবার তো একটু ভালোবাসো, বাসতে দাও আমাকেও। শিশির আড়স্যতায় নুয়ে পড়ে পুরোপুরি। চোখ মুখে নামিয়ে এক করে লোকটাকে ঠেলে দূরে সরায়। জড়িয়ে আসা ভেজা স্বরে বলে, ভার্সিটিতে আপনি আমার টিচার, মিস্টার আদ্রিয়ান কবির আদ্র। ভুলে যাবেন না এটা। আচ্ছা, তাহলে তুমি কেন ভুলে যাও যে বাড়িতে তুমি আমার বউ? ভুলে তো যাই না, মনেও তো রাখো না। এ কেমন অবিচার? সুবিচার কি বোঝাতে হবে? একটুখানি ভালোবাসলে তাতেই হবে। অবিচার ঠেকিয়ে এই বিরাট সুবিচার নিয়ে উদ্ধার করো আমায়। সাফার মেঘা বসে আছে এক কোণে। এতক্ষণে কান ঝালাপালা করে দিয়েছে বাড়তি সব মেয়েগুলো। সবার আগ্রহ আদ্র আর শিশিরকে নিয়ে। এক প্রশ্ন, শিশির কি সত্যিই আদ্রের বউ? কবে বিয়ে হয়েছে? কিভাবে? উত্তর করতে করতে চোয়াল ব্যথা করছে। শেষে কড়া দুখানি কথা শুনিয়ে বাকিদের বিদায় দিয়েছে সাফা। ফারিন বেশ কাঁচুমাচু। সে একটা প্রশ্নও করেনি। ওর হয়ে বাকিরা প্রশ্ন করেছে। ওকে বলি একপাশে চুপটি করে দাঁড়িয়ে উত্তর শুনে গেছে। ফাঁকা হতেই চেয়ারে পিঠ এলিয়ে দম ফেলল সাফা। মেঘার মন অন্যথায়। ইয়াসের খোঁজ নেই এখনো। বেজায় টেনশন ধরছে একবিংশীকে। শুকিয়ে ছোট্ট হয়ে গেছে মুখখানা। ক্ষণিকের মধ্যেই পাশে কারোর উপস্থিতি অনুভব করলো। বেখেয়ালে ঘাড় কাত করলো। ইয়াসকে দেখা মাত্রই ধপ করে উঠল একবিংশী। দাঁড়িয়ে গেল চকিতে। ভেতরে ঢুকলো কি করে ইয়াস? আসলেই বা কখন? ভাইয়া তুমি? অস্পষ্ট স্বরে জবান। ইয়াসের ভঙ্গিমা বরাবরের ন্যায় দাম্ভিক, বোঝা মুশকিল। সে সোজাসুজি মেঘার হাত ধরল, বলল শক্ত কণ্ঠে, চল। মেঘা তাড়াহুড়ো করে শুধায়, ভাইয়া কোথায় ছিলে কাল থেকে? তুমি জানো কতবার ফোন করেছি তোমায়? বন্ধ ছিল তোমার ফোন কেন? আজ আগে চল, পরে বলবো। মেঘার হাত ধরে বাইরের দিকে পা বাড়ে আসে। সাফা ভেবাচাকা খায়। উঠে দাঁড়িয়ে তড়িঘড়ি করে নিজের পায়ের সাথে পা মেলায়। আরে কোথায় যাচ্ছেন মেঘাকে নিয়ে? ইভেন্ট শেষ হয়নি এখনো। উত্তর নেই, আর না পরোয়া। ওকে ফেলে নিজের বোনকে নিয়ে চলে যাচ্ছে এই লোক। সাফা কিরমির করে পিছু নেয়। মেঘাকে গাড়িতে বসাই ইয়াস, নিজে বসে ড্রাইভিং সিটে। সাফা জানালার পাশে দাঁড়িয়ে তড়িঘড়ি করে বাগড়া দিয়ে বলে, আরে শুনুন না, যাচ্ছেন কোথায়? আমাকে ফেলে যাচ্ছেন কেন? এখানে একলা কি করব আমি?
আমিও যাব। উত্তরের আশায় না করে নিজে থেকে উঠে বসলো পেছনে। ইয়াস বিভ্রান্ত হয়, রেগেমেগে আগুন হয়ে তাকায় ফ্রন্ট মিররের দিকে। সাফা বাচালের মতো আগ বাড়িয়ে আবার বলে, আচ্ছা যাচ্ছেন তা কোথায় সেটা তো বলুন। ইয়াস দাঁত খিসল, ধমকালো বজ্রকণ্ঠে, স্টার্ট আপ। চুপসে যায় সাফা। মেঘা অবাক হয়, ইয়াস রেগে আছে? আজ পর্যন্ত ওর রাগ দেখেনি সে। সাফা গুটিয়ে গিয়ে মেঘার সিটের দিকে চেপে বসে, গাল ফুলিয়ে কণ্ঠ চিপে বলে, দেখেছিস, বলেছিলাম না উনি ধমকেছে আমায়। বিশ্বাস করিসনি তো তখন, এখন বিশ্বাস হলো? দেখ কি বদরাগী ভাই তোর। ইয়াসের কানে পৌঁছতেই ইয়াস ভস্ম করা চোখে তাকায়, যেন চোখের আগুনে ঝলসে দেবে। ওর এমন রাগী দৃষ্টিতে গলা শুকিয়ে যায় সাফার। ফ্যালফ্যাল করে হেসে নিজেকে সূত্রে আমতা করে, না না, আপনাকে কিছু বলিনি, আপনি খুব ভালো, সেটাই বলছিলাম, বদরাগী না। ঠান্ডা রাগী আপনি। রাগ সামলে গাড়ি স্টার্ট করতে করতে বিপরীতে হিসিয়ে উঠল ইয়াস। টকেটিভ লেডি, গাড়ি কার ভাইয়া? আমার। ইয়াস গাড়ি কিনেছে? মেঘা বাকি প্রশ্ন করার উদ্ধততা দেখালো না আর। ওদের গাড়িটা সোজা কবির ম্যানশনে এসেছে। তিনজনে একসাথে বাড়িতে ঢুকলো। দুপুর গড়িয়েছে, মেঘার হাত ছাড়েনি ইয়াস, নেমেই ধরেছে আবার। ড্রয়িং রুমের কাউকে তোয়াক্কা না করে কটকটিয়ে বোনকে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো সে। এত সময় রিনরিনের ডাক পড়লো পেছন থেকে, মেঘা। সিঁড়ির মাঝে থামলো দুজনেই, কণ্ঠ পরিচিত। মেঘা চকিতে তাকায়, সে হেসে ওঠে খুশিতে। সারা, তুই কখন আসলি? সারা অপ্রস্তুত। মেঘার ডাকে ইয়াসের থেকে চোখ সরিয়ে মেঘার দিকে তাকালো। পরক্ষণে চোখ নামিয়ে দীর্ঘ হাফ ছেড়ে সামলালো মনের উচাটন, গিলল কয়েক ঝোঁক, ফের চোখ তুলে হাসার চেষ্টা করলো। উত্তরে এগিয়ে উত্তর করলো, একটু আগে এসেছি। অতঃপর পূর্ণ দৃষ্টিপাত করলো ইয়াসের পানে, ইতস্তত স্বরে বলি ফোটালো, কেমন আছেন ভাইয়া? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। তোমরা কথা বলো, আমি রুমে যাচ্ছি। আর মেঘা, চেঞ্জ করে ফ্রেশ হয়ে এক্ষুনি আমার রুমে আসবি। ইনফ্যাক্ট কথা আছে তোর সাথে, দেরি যেন না হয়। আর থামলো না, লম্বা লম্বা ধাপে সিঁড়ি বেয়ে উঠল সে। চোখের আড়াল হতে মুখ টিপে হাসলো মেঘা। সারার বাহুতে মৃদু ধাক্কা দিয়ে আহ্লাদি স্বরে বলল ঘুরিয়ে পেঁচিয়ে, কি ব্যাপার সারামণি, তস হয়নি? অসুস্থতা নিয়েও ছুটে এসেছ? থাক, বাজে বকবি না, আমি সুস্থ আছি এখন। আর্য ভাইয়ার বউ ভাতে আসলে না কেন তাহলে? জানিস তো জ্বর ছিল, এখন ঠিক আছে। ঠিক হয়ে গেছো? তাই না? ডক্টরকে দেখেই ঠিক হয়ে গেলে? চিকিৎসার প্রয়োজনও পড়লো না দেখছি। সারার মুখখানি রাঙা হয়ে ওঠে, হাসপাস করে বলে, মেঘা জ্বালাবি না কিন্তু। আচ্ছা, তোরা তোকে জ্বালানোর জন্য আছে অন্য কেউ, এখন চল। সাফাকে নিচে একা ফেলে ওরা দুটোতে ওপরে উঠে গেল। নিচে ওষ্ঠ উল্টে দাঁড়িয়ে আহত চোখে চেয়ে রইল সাফা। সারাকে সহ্য হয় না মেঘার পাশে। সময় নিয়ে চেঞ্জ করে গেস্ট রুমের দিকে পা বাড়িয়েছে মেঘা, সাথে সারা আছে। কড়া নেড়ে ঘরে ঢুকলো, নিজেও ফ্রেশ হয়েছে ইয়াস। লম্বা টিফানের ওপর বসে আছে গুরুভার হয়ে, শক্ত মুখভঙ্গিমা। মেঘা উচ্ছ্বাস মাখা হাসি সমেত আলগোছে ওর পাশে বসলো, হাল্লাদি ভাইয়ের আদুরে বোন হয়ে শুধালো, কাল থেকে কোথায় ছিল ভাইয়া? বললে না তো। বাইরে। কোথায়? আমাদের বাড়িতে। মেঘা কিছুটা নড় চড়ে ওঠে। ওদের বাড়িটা এখন তালাবদ্ধ, দীর্ঘ 5 বছর এভাবেই জরাজীর্ণ হয়ে পড়ে আছে। না জানি কি হাল হয়েছে। মেঘার এখনো যায়নি ও বাড়িতে, সাহসে কুলোয়নি ওমুখ হওয়ার। কত শত স্মৃতি জড়িয়ে আছে, সেসব দেখলে কান্না আসবে, তাই যাওয়া হয়নি আর। ইয়াস বিরতি নিয়ে নরম গলায় বলল, আব্বু আম্মু ভাইয়া আর দাদুমণির কবরস্থান গিয়েছিলাম। তুই যাস না কতদিন? মেঘা চোখ নামায়, ইতিমধ্যে ঝাপসা হয়ে এসেছে চোখ দুটো, বলে ধরে আসা কান্না গিলে, যায়নি অনেক দিন হয়। ইয়াস পরিপ্রেক্ষিতে কিচ্ছু বলল না, আর চোখে সারাকে দেখল। ওর সামনে বলতে চাইল না কিছু। সেকেন্ড কয়েকের মাথায় সারা মেঘা সামলে নেয় নিজেকে, চঞ্চলা হয়ে ওঠে, সারাকে টেনে পাশে বসায়, বলে উৎকণ্ঠায়, ভাইয়া জানো সারা কদিন ধরে খুব অসুস্থ। তুমি না ডক্টর হয়েছ?
বিশাল বড় কার্ডিওলজিস্ট। এসবের জন্যই তো এতদিন একলা থেকেছ এত দূরে। আমাকেও ফেলে রেখে গেছিলে। দেখি কত বড় ডাক্তার হয়ে ফিরেছো তুমি। সারাকে দেখে বলো তো ওর কি হয়েছে। ইয়াস ভ্রু কুচকে নিল, গলা ভার গলায় বলল প্রশ্নসূচক। আমি কেন? তোর বান্ধবী কি হার্টে প্রবলেম? মেঘা মুখ টিপে হাসে, গলা ছেড়ে বলে, বড্ড ব্যথা হার্টে। তাহলে তো ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে হবে। এভাবে ওপর ওপর দেখে তো বোঝা যাবে না। এত কম বয়সে হার্টে ব্যথা জন্মায় কীভাবে? মেঘার সাথে তাল মিলিয়ে ইয়াসও কৌতুক করল। সারা চোখ মুখ বনে চোখ তুলে লজ্জা ঢাকে। ভাইয়া, আপনিও এই পাগলকে সায় দিচ্ছেন? ইয়াস মুচকে হাসলো, প্রসঙ্গ ঘুরিয়ে আলতো সরে শুধালো, কী হয়েছে তোমার? তেমন কিছু না, জ্বর ছিল একটু। এখন সুস্থ? হুম। সারা মেয়েটা কেমন শুকিয়ে গেছে। আগে বেশ গোলুমোলু ছিল। ইয়াসুকে দীর্ঘ পলকে পরখ করলো। ছোটবেলা থেকে মেয়েটাকে চেনে। বড্ড ভালো একটা মেয়ে, মেঘার খুব আপন। ইয়াসেরও বেশ পছন্দের। সেটা কেবলই ছোট বোনের মতোই। ইয়াস উঠে দাঁড়ালো, টেবিলের পাশে লাকেজে রাখা সেখান থেকে কিছু একটা বের করে নিয়ে আসলো। একটা মাঝারি আকারের গিফট বক্স বোধহয়। পুনরায় নিজের জায়গায় বসে মিষ্টি করে হেসে বক্সটা বাড়িয়ে দিল সারার দিকে। এটা তোমার জন্য নিয়ে এসেছিলাম। সারা অবাক হয়ে হাতে হতে ভোলে না, এক রাশ অবিশ্বাস্য নিয়ে তাকায়। মেঘা গদগদ হয়ে ওঠে, ছৌ মেরে বক্সটা ছিনিয়ে নিয়ে বলে, সত্যি ভাইয়া? সারার জন্য? কি আছে এতে? খুলে দেখ। মেঘা অধৈর্য হয়ে খুলে দেখে একটা ঘড়ি পরে আছে। ঘড়ি আছে মূল্যবান, বেশ চকচকে, স্বচ্ছ ডিজাইনের, দামি বলে মনে হয়। সারা অবাক বিমূঢ় লোচনে চেয়ে আছে এখনো। মেঘা উল্টে পাল্টে দেখে বেশ মাতামাতি করলো। ঘড়িটা ইয়াসের হাতে দিয়ে সারার হাত টেনে বাড়িয়ে ধরল, বলল বিচলিত হয়ে, পরিয়ে দাও তুমি। ইয়াস আখি লতা কোচকায়, বিব্রত হয়ে বলে, আমি কেন? ওকে দে, ও পরে নেবে। কিন্তু এটা পরে কিভাবে? দেখো, ইউনিক মডেল, খুলতে পারছি না। তুমি একবার শিখিয়ে দাও। ইয়াস দেখলো নতুন মডেলের এটা। না করলো না দ্বিতীয়বার। আগ বাড়িয়ে সারার কবজি টেনে ধরে নিজের দিকে আকস্মিক স্পর্শে চমকালো নমনীয় রমণী। ধক করে উঠল ছোট্ট নারী দেহ হৃদয়, মৃদু কম্পনে কেঁপে উঠল সে। ইয়াস আলগোচে কবজিতে বেঁধে দিল ঘড়িটা। রমণীর হৃদস্পন্দন বেড়েছে অস্বাভাবিক, বেগতিক চঞ্চল চলাচল হৃদপিণ্ডর। ঘড়ি বাঁধা হতেই তড়িঘড়ি করে হাত টেনে সরল সে, চোখ নামিয়ে শুষ্ক ঢোক গিলল। কিছু মুহূর্ত মেঘার পকর পকর শোনার পর ইয়াস নিজেকে ধাতস্থ করে ডাকে, সারা, জি, ডোন্ট মাইন্ড, বাট একটু বাইরে যাবে? মেঘার সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে। দ্বিমত করল না সারা, উঠে দাঁড়িয়ে অবিলম্বে ঘর ছাড়ল। ইয়াস গম্ভীর মুখে শটান হয়ে বসে আছে। মেঘার হাসি হাসি মুখখানা কিছুটা মলিন হয়ে ওঠে ওর ওপর গম্ভীর জতা দেখে। কাছে ঘেঁষে বলে নরম গলায়, কি হয়েছে ভাইয়া? উত্তর না করে আবার উঠে দাঁড়ালো ইয়াস। ফের লাকেজ থেকে কিছু একটা বের করলো। এক হাতে সাদা খাম, অন্য হাতে আরও কিছু একটা। সেটাকে মেঘার সামনে ডিভানের উপর শব্দ করে ফেলল সে। মেঘা চকিতে চায়। পাসপোর্ট একটা। রমণী ছাদ করে ওঠে, বুঝেও না বুঝার ন্যায় প্রশ্ন করে, এটা কার ভাইয়া? তোর। তৎক্ষণাৎ ধক করে ঝোঁক গিলে মেঘা। ইয়াস আবার বলে, বলেছিলাম তো। বলেছিলি তো, সব কোচকাজ করে রেখেছিস। 21 তারিখে চলে যাচ্ছি আমরা, সকাল 9টায় ফ্লাইট। নড়চড়ে পিছিয়ে বসে একবিংশে, এক হাত চেপে ধরে অন্য হাতে পরপর ঢোক গেলে ইয়াসের পাশে বসে। লাশবাড়ি গলায় শুধায়, কি হলো? উত্তরের অপেক্ষায় থাকে না। ব্যস্ত হাতে কান থেকে এক টানে কড়কড়ে কাগজ বের করে, সেটাও রাখে মেঘার চোখের সামনে, কাচের ডিভানের ওপর। মেঘা আধো ভেজা চোখে তাকায়। কাগজটা পুরোপুরি লক্ষ্য না করলেও উপরে ভেসে ওঠা লেখা ইংরেজি ওয়ার্ড দেখে কাগজে ছ্যাদ করে উঠল রমণীর, কলচে ছ্যাদ করে উঠল রমণীর। বড় বড় অ্যালফাবেটে লেখা ডিভোর্স। বাকিটা দেখার প্রয়োজন হলো না। এই একটা শব্দ, এটা দেখে মাথা চড়কে উঠল একবিংশে। ছলাৎ করে চমকে তাকায় ইয়াসের দিকে, চোখের পানি আটকানোর বহু চেষ্টা করে, অস্পষ্টে উচ্চারণ করে বাঁধা গলায়, ভাইয়া, এটা কি? ডিভোর্স পেপার। ইয়াসের নির্বিকার উত্তর। একটা কলম বাড়িয়ে দিয়ে আবার আদেশ করে, সাইন কর।
বাকিটা আমি সামলে নিব। চলবে। কেমন হয়েছে পর্বটি জানাতে ভুলবেন না। একটু গলা বসে গেছে, এজন্য পড়তে একটু সমস্যা হয়েছে। হয়তো আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, এজন্য আমি আগেই ক্ষমা প্রার্থী। তবে কেমন হয়েছে পর্বটি জানাতে ভুলবেন না। নিশ্চয়ই নিশ্চয়ই টেনশনে আছেন, আমিও টেনশনে আছি। দেখি পরবর্তী পর্বে কি রেখেছে আমাদের সুইট মুইট লেখিকা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।